সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগার আরামকোর রাস তানুরাতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। আর এই হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শোধনাগারের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। উপসাগরীয় উপকূলে অবস্থিত মধ্যপ্রাচ্যের বৃহত্তম আরামকোর রাস তানুরা তেল শোধনাগারে দৈনিক প্রায় 5,50,000 ব্যারেল তেল শোধন করা হয়। এটি সৌদির অপরিশোধিত তেলের জন্য একটি গুরুত্বপূর্ণ রপ্তানি টার্মিনাল। ইরানে মার্কিন ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় তেহরান সমগ্র অঞ্চলে হামলা শুরুর পর রাস তানুরায় তেল শোধনাগারে ড্রোন হামলা হয়। হামলার পর শোধনাগারটি বন্ধ করে দেওয়া হয়েছে। সৌদি আরবে আরামকো এশিয়ার বাজারে অন্যতম প্রধান তেল রপ্তানিকারক প্রতিষ্ঠান। এই হামলার ফলে রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যে আপনারা ছবিতেও দেখছিলেন যে সৌদির আরামকোর অধীনে যে তেল শোধনাগার, মোটামুটি বিশ্বের সবচেয়ে বড় তেল শোধনাগার অন্যতম একটি, সেখানে হামলায় ক্ষতিগ্রস্তের দৃশ্য আমরা এই বিষয়ে সরাসরি একটু কথা বলতে চাই। আমরা এ বিষয়ে জানতে চাই আমাদের অর্থনীতির প্রভাব কিভাবে হবে এবং সেটা নিয়ে কথা বলব এস এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবিরের সঙ্গে। জনাব কবির, আপনাকে স্বাগত স্টার নিউজে। আপনি গত কয়েকদিনের ঘটনাক্রম দেখছিলেন, ঘটনা প্রণালীও দেখছিলেন, কিন্তু আজকে আসলে একটা বড় ধরনের উল্লেখযোগ করার মতো একটা ঘটনা ঘটলো, যেটা সৌদির এরকম সবচেয়ে বড় তেল শোধনাগারে যেটা হামলা হলো। ব্যবসা বাণিজ্যে যে ক্ষতির আশঙ্কা করা হচ্ছিল, সেটা তাহলে এই বড় ধরনের ক্ষতির দিকেই যাচ্ছে বিশ্ব, বিশেষ করে দক্ষিণ এশিয়া বা এশিয়া। আসলে কি তাই? আপনার মন্তব্য জানতে চাই। আসলেই একটা বড় রকমের ক্ষতি হতে যাচ্ছে। তার কারণ এই সৌদি আরবের মধ্যে যে অর্থনীতিতে একটা ডাইভার্সিফিকেশন এসছে ঠিকই, কিন্তু অ্যা তেল রপ্তানিটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ খাত। আসলে এই পুরো বিশ্ব যে ব্যবস্থা জুড়ে যে তেল সরবরাহ, তো সেখানে সৌদি আরব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো তাদের যে এত বড় একটা কোম্পানি আরামকো, তো সেখানে আক্রমণ, তার মানে হলো যে এই পুরো যে সাপ্লাই চেইন, সেটা কিন্তু বিপর্যস্ত হয়ে পড়ছে। এমনিতেই হরমুজ প্রণালীতে আমরা দেখতে পাচ্ছি যে জাহাজ চলাচল করছে না, ১০০ টির বেশি ট্যাংকার কিন্তু সেখানে আছে, সুপার ট্যাংকারও আছে। তো তারা কিন্তু, যদিও হরমুজ প্রণালী আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয়নি, তারপরেও এখানে কিন্তু চলাফেরা করছে না। তার মানে আসলে আগামী দিনগুলোতে যেমন দামও বেড়ে যাবে এই তেলের, এর পাশাপাশি আসলে সাপ্লাইটা হবে না। তো এটাই সবচাইতে বড় একটা সংকটের বিষয়, এবং এতে করে যে উৎপাদন প্রক্রিয়া, সেটা কিন্তু বাধাগ্রস্ত হবে, এবং এর পাশাপাশি কিন্তু বিশ্বের যে সরবরাহ, মানে পণ্যের সরবরাহ, সেটাও কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হবে। জি, সেটা তো বোঝাই যাচ্ছে। আসলে আর একটা প্রশ্ন ছিল আপনার কাছে, যে বাংলাদেশের তেল এবং জ্বালানির বাজারে কতদিনের মধ্যে আসলে এই ধরনের প্রভাব পড়ার শঙ্কা থাকে? আমরা আজকে গণমাধ্যমে দেখছিলাম বা গতকালকে থেকেও সরকারের থেকে বলা হচ্ছিল যে তাৎক্ষণিকভাবে কোনো সমস্যায় হয়তো হয়তো পড়বে না বাংলাদেশ, কিন্তু সেই সমস্যাটা কতদিন পরে আসলে পড়তে পারে বা আমরা পড়তে যাচ্ছি? হ্যাঁ, ২ সপ্তাহের মতো আমরা হয়তো একটা টাইম পেতে পারি। কিন্তু এট দ্য সেম টাইম আসলে তো সারা পৃথিবী এই তেলের জন্য প্রতিযোগিতা করছে। তার মানে হলো যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেরকম বলেছেন যে এই যুদ্ধ প্রায় ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে। কিন্তু এই সময়টাতে আসলে যদি তেলের কোনো সরবরাহ না হয়, বা এই যে হরমুজ প্রণালী দিয়ে যদি তেলের সরবরাহ পৃথিবীর অন্যান্য জায়গাতে না যায়, তাহলে সেক্ষেত্রে তো এমনিতেই দাম বেড়ে যাবে, এবং অন্যেরা যখন প্রতিযোগিতা করছে আসলে তেলের জন্য, তো এই যুদ্ধ থেমে গেলেও আমরা কিন্তু সহজে তেল পাবো না। এটা একটু মাথায় রাখতে হবে। তো এই বিষয়ে আসলে আমাদের সেরকম তো কোনো ডাইভার্সিফিকেশন নেই। যে এমন নয় যে আমরা মধ্যপ্রাচ্য ছাড়া অন্য কোনো দেশ থেকে হয়তো তেল আমদানি করছি। আবার ওইখান থেকে আমরা কিন্তু বাকিতেও তেল কিনে থাকি। তো এবং এখানকার যে ফাইন্যান্সিয়াল সিস্টেমটাও আমাদের জন্য ফেভারেবল। তো সুতরাং অন্য কোথাও গিয়ে যে আমরা কিছু করতে পারবো, তেল আনতে পারবো, সেটার কিন্তু কোনো নিশ্চয়তা নাই। এবং এর পাশাপাশি এলএনজি ইম্পোর্টটাও কিন্তু অনেকটা বাধাগ্রস্ত হচ্ছে। তো সব মিলে আমার মনে হয় যে যুদ্ধ থেমে গেলেও কিন্তু যে এটা এখান থেকে আমরা মুক্ত হয়ে বের হয়ে আসতে পারবো, বিষয়টা একেবারেই এরকম নয়। আর এই যে আরাম করতে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তো এটা আবার সারতে কতদিন লাগবে, বা পুরো পরিস্থিতি স্বাভাবিক হতে সময় কিরকম লাগবে, সেটা আমরা একেবারেই জানি না। যুদ্ধ ছড়িয়ে পড়ছে। এটাই সবচাইতে বড় বিষয়, এবং থামার বা অন্য কোনো ধরনের
এই শান্তিপূর্ণ উপায়ের তো কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। সুতরাং এগুলো হচ্ছে বড় রকমের চিন্তার বিষয় আমাদের জন্য। না, এখন আপনারা তো জনাব কবির, আপনারা তো আসলে অর্থনীতি নিয়ে কাজ করেন। আমাদের অর্থনীতির একটা বড় জায়গা হচ্ছে বা রেমিটেন্সের একটা উৎস হচ্ছে আসলে এই মধ্যপ্রাচ্য। মানে বাংলাদেশ এখন নিশ্চিতভাবে এমন একটা যে অবস্থানে জায়গায় আছে যে কারোর পক্ষে অবস্থানও নিতে পারছে না, কোনো প্রতিবাদও জানাতে পারছে না, কারণ এই মধ্যপ্রাচ্যে তার লক্ষ লক্ষ এই রেমিটেন্স যোদ্ধা বলি বা প্রবাসীরা বা প্রবাসী শ্রমিকরা আসলে সেখানে আছে। এই ক্ষেত্রেও মানে কী ধরনের প্রভাব পড়তে যাচ্ছে বলে আপনারা আসলে মনে করেন? হ্যাঁ, আসলে বাংলাদেশ কখনোই কিন্তু সেরকম কোনো কারো পক্ষ নেয়নি বা কোনো জোটের ভুক্ত কিন্তু সেভাবে হয়নি। সুতরাং এই স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ আসলে নিরপেক্ষ ভূমিকাই পালন করছে। তো এখন পরিস্থিতি কিন্তু অত্যন্ত জটিল। এখন বাংলাদেশ কিন্তু ইতিমধ্যেই এ এক একটা কিন্তু শোক বার্তা জানিয়েছে যে ইরানের যে শীর্ষ নেতা তাকে যে হত্যা করা হয়েছে সেটা আন্তর্জাতিক রীতি এবং আইনের লঙ্ঘন। সে বিবৃতি দিয়েছে এবং এর পাশাপাশি কিন্তু তারা ওআইসির সঙ্গেও আছে এবং তারা কিন্তু এই যে সার্বভৌম যে সীমা যে লঙ্ঘন যে অন্যান্য দেশে যেটা ইরান আক্রমণ চালিয়েছে তার নিন্দা করেছে। তো মোটামুটি আমার কাছে মনে হচ্ছে যে ভারসাম্যপূর্ণ একটা অবস্থানে আছে। কিন্তু আল্টিমেটলি বাংলাদেশকে আসলে এই নিরপেক্ষ জায়গাটাতেই থাকতে হবে এবং বাংলাদেশের যে মূল স্বার্থ যে এখানে যে এই মানে উপসাগরীয় দেশগুলো থেকে যে তেল আমদানি এবং একই সঙ্গে যে আমাদের যে লক্ষ লক্ষ রেমিটেন্স যোদ্ধা তারা যেন নিরাপদে থাকেন এবং তারা যেন এই রেমিটেন্সের অর্থ প্রেরণ করতে পারেন যদি রেমিটেন্সের অর্থটা পাওয়া যায়। কারণ হচ্ছে যে অনেকেই যে কোম্পানিগুলোতে কাজ করছেন সেখানে যদি উৎপাদন না হয়, যদি ব্যবসা না চলে তাহলে সেক্ষেত্রে তারা এই বেতনটা দিবেন কিভাবে? সেটাও তো একটা চিন্তার বিষয়। সুতরাং ঈদকে কেন্দ্র করে যে আমরা একটা চিন্তা করছিলাম যে অতিরিক্ত রেমিটেন্স এবার পাবো। কিন্তু এখন তো মনে হচ্ছে যে সেটা আশা ঘুরে বালি। তো এখন এই শ্রমিকদের জীবন নিয়েই তো একটা চিন্তার বিষয়। যে ইতিমধ্যে ২ জন শ্রমিক কিন্তু আমাদের মারা গেছেন। তো এখন আরো সামনের দিনগুলোতে কি হয় সেটা তো আমরা জানি না। সুতরাং এই মুহূর্তে আমাদের সবচাইতে বড় যেটা অগ্রাধিকার সেটা হলো যে শ্রমিকদের জীবন নিরাপদ করা এবং যতটা সম্ভব আরকি নিরাপদ আশ্রয়ে তাদেরকে রাখা এবং এটার জন্য আসলে প্রত্যেকটা দেশের সরকারের সঙ্গে আসলে নিবিড়ভাবে কাজ করা। সেইভাবে করে আমাদের একটা ভারসাম্যমূলক কূটনীতি বজায় রেখে শান্তি প্রক্রিয়ার দিকে এগিয়ে যেতে হবে এবং সেভাবে জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন সবার সঙ্গে কাজ করতে হবে যাতে করে এখানে খুব দ্রুত শান্তি প্রতিষ্ঠিত হয়। আসলে অনেক ধন্যবাদ আপনাকে। সব কথার মূল কথা ওইটাই, আমরা আসলে শান্তি চাই। শান্তি হলে অর্থনীতি ভালো থাকবে, সবকিছুই ভালো থাকবে। অনেক ধন্যবাদ জনাব মাহফুজ কবির, আপনি আমাদের সাথে এই এতক্ষণ সময় দিয়েছেন।